দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন যে তিস্তা পাড়ে আজকে লাখো জনতার ঢল নেমেছিল এবং সেই কর্মসূচি কালও চলবে। 17 এবং 18 ফেব্রুয়ারি 2 দিন ধরে এই কর্মসূচি চলছে। জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি দীর্ঘদিনের আন্দোলন, উত্তরের জনপদে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা এবার অন্তত দেখতে চান অন্তর্বর্তী সরকারের হাত ধরে। এবং এই কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকেও জোর তাগিদ দেওয়া হয়েছে যাতে করে ন্যায্য হিস্সা পাওয়া যায় ভারতের কাছ থেকে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনায় স্টুডিওতে আছেন শরীফুজ্জামান শরীফ, যুগ্ম আহ্বায়ক হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম ও সিপিবি নেতা। শরীফুজ্জামান শরীফ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন রংপুর থেকে ডক্টর আব্দুল আল মামুন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রধান উপদেষ্টা রংপুর বিভাগ বৈষম্য আন্দোলন। আব্দুল আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। আমরা একটু স্টুডিও থেকে শুরু করতে চাই। শরীফুজ্জামান শরীফ, এবার নিশ্চয়ই আপনি দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এবার যে কর্মসূচি দেখছেন, আমি প্রচুর মানুষ টেলিভিশনে যতটুকু দেখার সুযোগ পেয়েছি, আসলে গণমাধ্যমে এবার ভারতের কাছ থেকে যে ন্যায্য হিস্সা আদায়ে যতটা সোচ্চার দেখা যাচ্ছে, যতটা ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে, সব রাজনীতির মানুষজনকে আমরা এক মঞ্চে দেখছি, এক সুরে কথা বলতে দেখছি, কতটা কাজে আসবে বলে মনে হয় এবার? বহুবার তো আমরা অনেক আশ্বাস পেয়েছি ভারতের কাছ থেকে, আগের সরকারগুলোও কাজ করেছে, কিন্তু আলটিমেটলি এক ফোঁটা পানিও আসলে আনা যায়নি। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথে যিনি যুক্ত হয়েছেন তাকেও শুভেচ্ছা। একই সঙ্গে জীবন, জীবিকা, কৃষি এবং দেশ রক্ষার জন্য শুধুমাত্র তিস্তা পারের মানুষ না, বাংলাদেশের যে কোনো প্রান্তে মানুষ লড়াই করে, তাদের লড়াইয়ের সাথে সংহতি। আমি এই ধরনের রাজনীতির বাইরে জীবন, জীবিকা, রাজনীতিও একটা জীবনের সঙ্গে যুক্ত, জীবনটাও রাজনীতির সাথে যুক্ত। তারপরেও আমাদের যে সাধারণত শহরে বসে যে ধরনের ইস্যুগুলোতে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি অথবা কথাগুলো বলি, তার বাইরে এই ধরনের ইস্যুতে মানুষ জেগে উঠছে, রাজনৈতিক দলগুলো মানুষকে জাগিয়ে তোলার জন্য ভূমিকা রাখছে। এটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমি মনে করি যে এটি খুব গুরুত্বপূর্ণ। এটি তো ন্যায্য দাবি, অবশ্যই ন্যায্য দাবি। এবং শুধুমাত্র এই জায়গাটা না, আপনি এই ধরনের ন্যায্য দাবিতে অনেক সময় আন্দোলন হয়েছে। মাওলানা ভাসানীর যে লং মার্চ আমাদের মনে আছে, বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ ছিল সেটি। আবার আমার নিজের মনে আছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করার জন্য সুন্দরবন বিনাশী যে কয়লা বিদ্যুৎ প্রকল্প, তার বিরুদ্ধে আমরা পায়ে হেঁটে ঢাকার থেকে অসংখ্যবার সেই বিবিআনা বলেন, চট্টগ্রাম বন্দর বলেন, সুন্দরবন বলেন, আমরা সেখানে গিয়েছি। বাংলাদেশের গত 6 মাসে এবার যে কর্মসূচি দেখছেন, এই যে তিস্তা বাঁচাও যে আন্দোলন দেখছেন, জাগো বাহে তিস্তা বাঁচাও যে ট্যাগলাইন দেওয়া হয়েছে, আগের আন্দোলনগুলোর সাথে কোনো পার্থক্য দেখেন কেন এবারের কর্মসূচির মধ্যে? এই কর্মসূচির মধ্যে হ্যাঁ, টাইমিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ এই জায়গাগুলোতে আপনি যে দাবিটা করবেন, শুধুমাত্র ভারতকে তো আর আপনি দাবি করবেন না, এই বিষয়গুলোকে বার্গেনিংটা কে করবে? আমার দেশের সরকার ভারতের সরকারের সঙ্গে করবে। কারণ চুক্তিটা যদি হয়, এবং এর আগে যতবার চুক্তি হয়েছে সেটি এক্সিকিউট যে হয়নি, বাস্তবায়ন যে হয়নি, সরকারের পক্ষ থেকে প্রপার অ্যাড্রেসটা করা হয়নি, বার্গেনিংটা করা হয়নি। আপনি দেখেছেন যে তিস্তা চুক্তি হবে এই কথা বারবার বলা হয়েছে 15 বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের পক্ষ থেকে, কিন্তু তারা কিন্তু ফেনী নদীর পানি বন্টন চুক্তি করে এসেছে, যেখানে ভারতকে একটা বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু যখন বাংলাদেশের প্রসঙ্গটা এসেছে, তাদের পক্ষ থেকে ভারতের পক্ষে স্পোক্সম্যান হিসাবে আমাদের সেই সময়ের সরকারটা কিন্তু ভারতের কথাটাই আমাদের কাছে বলেছে, আমাদের সাথে কথা হচ্ছে, আমাদের সাথে। এবং আপনার মনে থাকার কথা, ভারতের লোকসভা নির্বাচনের আগে ঢাকায় নরেন্দ্র মোদী যখন এলেন, মতুয়া সম্প্রদায়ের সাথে তাদের যে একটা বৈঠক করিয়ে দেওয়া হয়েছিল, তাদের সমাবেশে নিয়ে যাওয়া হয়েছিল, এবং তখন অনেকেই আপত্তি করেছিলেন, বলেছিলেন যে ভারতের নির্বাচনী রাজনীতিতে আমাদেরকে কোনোভাবেই ইনভলভ হওয়াটা উচিত না। এবং তখন সেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা
ভ্রাতৃত্বের সম্পর্কটা আমরা ডেভেলপ করতে চাই, এগিয়ে নিতে চাই, এবং এর ভেতর থেকে তাদের সঙ্গে যে অমীমাংসিত বিষয়গুলো আছে তার একটা সুরাহা চাই। কিন্তু বাংলাদেশ তার জায়গা থেকে অনেক কিছুই দিয়েছে ভারতকে, সেটি আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু ভারতের কাছ থেকে এই যে আমার যে ন্যায্য পাওনার যে জায়গাটা, সম অধিকারের যে জায়গাটা, আত্মমর্যাদা নিয়ে টিকে থাকার যে জায়গাটা, এটা নানা সময়ে নানাভাবে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে বড় যে পলিটিক্যাল পার্টিগুলো যারা বাংলাদেশে, যেটি আপনি বলছিলেন যে গত 15 বছর যে সরকার, এটা কি সেই সরকারের ব্যর্থতা, মানে সেই সরকারের দুর্বলতার ফলে কি আমরা এটি আসলে করতে পারলাম না? প্রথম জায়গাটা হচ্ছে যে কেবলমাত্র 15 বছরের সরকারটার কথা আমি বলবো না, তবে 15 বছরের সরকারটা আলোচনায় বেশি আসে এই কারণে যে গত 15 বছর আমরা ইন্ডিয়াকে দেওয়ার ক্ষেত্রে আমাদের পাল্লাটা অনেক বেশি, এবং তারা যেভাবে ভারতের সাথে একটা সম্পর্ক গড়ে তুলেছিল, যে সম্পর্কটা খুবই দৃষ্টিকটু ছিল, অসম সম্পর্কের উদাহরণের ক্ষেত্রে এটি একেবারে লাল দাগ দিয়ে আপনি রাখতে পারেন। কিন্তু তার মানে এই না যে অন্য সরকারগুলো আমাদের পাওনার ক্ষেত্রে তারা খুব বড় একটা রোল প্লে করেছে। আমাদের এখানে আমি একটু ডক্টর আব্দুল আল মামুন নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে। আব্দুল আল মামুন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমি একটু জানতে চাই, আপনি তো উত্তরের মানুষ, একটু জি আমি একটু জানতে চাই যে ধরেন দীর্ঘদিন ধরে তো আশার ফুলঝুরি ফুটেছে ভারতের সঙ্গে, এই যে তিস্তা চুক্তি হবে, এবার যে আন্দোলনে মানুষের সম্পৃক্ততা দেখছেন, তারা কি আদৌ আশাবাদী হয়ে আসছেন নাকি স্বপ্ন ফিকে হয়ে আসছেন? যেহেতু বারবার আশ্বস্ত করা হয়েছে, আলটিমেটলি কাজের কাজ কিছুই হয়নি। প্লাবন, ধন্যবাদ। আমি ছোট্ট একটা কারেকশন দিয়ে শুরু করি। আপনি আমার ডেজিগনেশনে বলেছেন যে উপদেষ্টা রংপুর বিভাগ বৈষম্য আন্দোলন, আসলে এটা হবে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। আমি আজকে সকাল থেকেই তিস্তা পাড়ে ছিলাম। এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল একটি সেমিনার দিয়ে, যেখানে আমি প্রধান বক্তা ছিলাম। আমি এ ধরনের আন্দোলন আমার এর আগে আমি কখনো হয়েছে বলে আমার জানা নেই। এর ব্যক্তিটা একটু ব্যাখ্যা করা দরকার, তাহলে বোঝা যাবে যে এই আন্দোলনটা কেমন হচ্ছে বা এর নেচারটা কি। 5টি জেলায় এই অবস্থান কর্মসূচি হচ্ছে 48 ঘন্টার, এবং 11টি মঞ্চ থেকে এই কার্যক্রমগুলো চলছে। আমি সকালে 9টার দিকে যাই, এরপর আসলে মানুষের ঢল নামা শুরু হয় 11টার থেকে, এবং বিস্তীর্ণ তিস্তার পাড় ভরে যায়। আমি বিকেলে এখানে আর একটি রংপুরের যে মহিপুর, সেই অনুষ্ঠানেও গিয়েছি আমি। এবং একই সাথে আগের বারের যে শরীফবাজি কথাটা বললেন যে রোড মার্চ বা বিভিন্ন সময় সভা সমাবেশ হয়েছে, কিন্তু এবার মোটা দাগে পুরো অনুষ্ঠানটি অন্য বারের চেয়ে ভিন্ন। 5টা ডিস্ট্রিক্টকে সংযুক্ত করা হয়েছে, সকল শ্রেণীমেশের মানুষ এটাতে অংশগ্রহণ করছে, এবং মানুষের মধ্যে এক ধরনের গণজোয়ার আমি দেখেছি। আপনার গেলে ওখানে মনে হতো যে মানুষ বোধহয় বিশ্ব ইস্তেমায় এসেছে, অথবা বাক্স পেট্রা রান্না জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে এই প্যান্ডেল গুলোতে এসছে এই আন্দোলনে শরীক হওয়ার জন্য। কারণটা কি? কারণটা আমরা জানি যে বর্ষার সময় হলকা বন্যা বা আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দেওয়া, এই অঞ্চলে প্রায় 1.5 কোটি মানুষ এই 5টি জেলার যারা এই কারণে এফেক্টেড হয়। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, যেটা শরীফ ভাই একটু টাচ করলেন, যে প্রেক্ষিতটি ভিন্ন, আবার এটি উল্টো কিন্তু, যে আমাদের তিস্তার যে ইস্যুটা, এর আগে আমরা দেখেছি যে এক ধরনের বার্গেনিং টুলস এর যে জায়গাটা ছিল, আমরা আগের সরকারকে দেখেছি যে ক্ষমতা থাকার বিনিময়ে ভারতের সাথে যে বার্গেনিংটা করা উচিত ছিল সেটা করতে পারেনি, যে কারণে 14 সালে কিন্তু একতরফা ভাবে পানি বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা আর আমাদের হিস্সাটা পাইনি। মানে একবারই আমরা পেলাম 83 সালে 2 বছরের জন্য, তাও যে এক্সপেকটেশন ছিল যে আমরা যে অংশে পাবো, কারণ আমাদের দিকে তিস্তার জনসাধারণ বেশি, আমাদের এই অংশে বেশি লোক বাস করে ভারতের চেয়ে, কিন্তু আমরা পেয়েছিলাম মাত্র 36%, ভারত পেয়েছিল 39% মাত্র 2 বছরের জন্য। এবং আমাদের দিকে কিন্তু তিস্তার অংশও বেশি, শুধুমাত্র জনসাধারণ নয়। কিন্তু এটা পরবর্তীতে আমরা বারবারই শুনে এসেছি যে তিস্তা চুক্তি হবে হবে হবে, এবং তাতে দেখা গেল যে এই আশাবাদের সংখ্যাটা 35-এ গিয়ে ঠেকেছে। 35 বার আমরা আশাবাদ পেয়েছি ভারতের কাছ থেকে যে তিস্তা চুক্তি হবে। মাঝখানে আরেকটা জিনিসের অবতারণা করা হলো, একটা বিষয় একটু জানতে চাই আব্দুল আল মামুন, আমার একটা প্রশ্ন একটু যদি আপনি একটু, সেটা হচ্ছে যে মানুষের তো চাওয়ার কোনো ঘাটতি নেই, এবং মানুষ যতভাবে পেরেছে আন্দোলনের সম্পৃক্ত, এরকম কর্মসূচি আমরা আগে আসলে যেটি বলছিলেন যে দেখা যায়নি,
কেন আসলে এরকম সবাই মিলে ঐক্যবদ্ধ আন্দোলন আসলে দেখা যায়নি, যেটি একটা বড় চাপ হিসেবে তৈরি করতো ভারতের উপরে বা বিগত সরকারের উপর? না, এটি তো দুটো জিনিস। একটা হলো যে এই অঞ্চলে যারা ম্যাক্সিমাম সংসদীয় আসন পেয়েছে জাতীয় পার্টি, জি তারা কোন ধরনের দল এবং তাদের কার্যক্রমকে আমি এখানে কথা বলে আসলে সময় নষ্ট করতে চাই না। আর আওয়ামী লীগ যেটা করতে পারতো, এই ঘটনাটা নেতৃত্ব দিতে পারতো, তারা যদি জাতীয় পার্টি এদিকের আসনগুলো পেয়েছে, তাদের ফোকাসটা খুব বেশি ছিল না এবং তারা খুব একটা আন্তরিক ছিল না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে নির্বাচনের বিনিময়ে যে কিছু করার জন্য বা নির্বাচনের ফলাফলের বিনিময়ে বা শাসন ক্ষমতা থাকার বিনিময়ে যে কোনো কিছু করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত ছিল। সে ধরনের হেভি এজেন্ডা বা তিস্তার পানি বার্গেনিং করার জন্য যে ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট এবং সিচুয়েশন থাকতে হয়, সেটা আসলে আওয়ামী লীগের মধ্যে ছিল না। যে কারণে জাতীয় পার্টির যে কথাটা বললাম এবং আওয়ামী লীগের যে কথাটা আমি বললাম, এই কারণে আসলে এই ধরনের আন্দোলন দানা বাঁধে উঠেনি। কিন্তু এবারে একেবারে অভূতপূর্ব একটা দৃশ্য, আমরা আশাবাদী যেখান থেকে একটা ভালো কিছু বেরিয়ে আসবে। এবং আসলে তিস্তার যে জায়গাটাতে আমি যেতে চাই, সেটি হচ্ছে দুটো প্রেক্ষিতে আলোচনা হওয়া জরুরি। একটা হচ্ছে যে তিস্তার পানি কি আদৌ পাওয়া সম্ভব, আর দ্বিতীয় হচ্ছে যে প্রকল্পটার কথা বলা হচ্ছে, সেই প্রকল্পটা যে ডিজাইন করা হয়েছে সেটা কতটুকু তিস্তা পাড়ের মানুষের জীবনকে বদলাবে, বা এখানে যে কৃষিভিত্তিক সমাজ, কৃষিভিত্তিক জীবিকা, মৎস্যজীবী, সাধারণ মানুষ যারা তিস্তার পানিতে আক্রান্ত হয়, বা যারা এই 1.5 কোটি মানুষ, তাদের ভাগ্যটা কিভাবে বদলাবে, সেই রিফ্লেকশনটা প্রজেক্টের মধ্যে আছে কিনা, সেটা কিন্তু ভাববার বিষয়। আমি আসি প্রথমটাতে। আমরা যে সুযোগগুলো হারিয়েছি, আমরা ভারতকে বিভিন্ন সময় কানেক্টিভিটির সুযোগ দিয়েছি, সেটা রেল, রোড এবং পোর্টের, আমরা তার বিনিময়ে কিন্তু বার্গেনিং পাওয়ারটা হারিয়েছি তিস্তার পানি পাওয়ার ক্ষেত্রে। আর আরেকটি হচ্ছে যে আমরা একটা শেষ সুযোগ এখনো আছে, যে মাতারবাড়ি ডিপ সি পোর্ট ইন্ডিয়ার একটা টার্গেট নর্থ ইস্টকে কানেক্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু তিস্তার এই বার্গেনিং হতে পারে, কিন্তু একেবারেই অসম্ভব সেটা আমি বলতে চাই না। একটু এই যে কথাটা আমি বললাম, আসলে এটাও জরুরি আলোচনা করা, যে হঠাৎ করে যখন আমরা মনমোহন সিং এর সফরের সময় আশাবাদী ছিলাম যে তিস্তা চুক্তি হয়ে যাবে, তখন বলা হলো যে পশ্চিমবঙ্গের তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সম্ভব হচ্ছে না। কিন্তু ভারতে যদি আপনি সংবিধানের আর্টিকেল 70 দেখেন, সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে যে এই ধরনের বিষয়গুলো আপনার কেন্দ্র সরকার নির্ধারণ করবে। অবশ্যই যদি কোনো ইস্যু থাকে যেখানে রাজ্য সরকারগুলো স্টেক থাকে, সেটা কনসালটেশনে আসবে, কিন্তু পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্র সরকারের হাতে কনস্টিটিউশনালি। কিন্তু এখানে রাজনৈতিক কার্ড খেলে মমতাকে সামনে এনে এই জিনিসটাকে গত 10 বছর 15 বছর মধ্যে পিছিয়ে রাখা হয়েছে, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসেছে। কিন্তু এটা ফ্যাক্টরটা তা না, এটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। সেখানে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু বললেই আওয়ামী লীগ থেকে বলা হতো যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা চায় না, সে কারণে হচ্ছে না। কিন্তু এটা গ্রহণযোগ্য ন্যারেটিভ, ন্যারেটিভটা আওয়ামী লীগে দাঁড় করিয়েছিল। জি, আমরা একটু আব্দুর রহমান, আমরা নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু শরীফুজ্জামান শরীফ, ভারত তো বারবারই ধরেন নানা রকম বিষয় সামনে এসেছে, মমতার বিষয়টি বেশিরভাগ সময় সামনে এসেছে, কিন্তু ফাইনালি তাদের এটি নিয়ে তাদের মানে নির্বাচন সামনে, তাদের আন্তঃরাজনীতির বিষয় সামনে এসেছে, মমতা চাচ্ছে না এটি বিষয় সামনে এসেছে। কিন্তু এর বাইরে কি আর কিছু করার ছিল না বাংলাদেশের? ধরেন ভারত পানি দিচ্ছে না, কিন্তু ভারত যদি পানি না দেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি আর কিছু করার নেই? মানে ধন্যবাদ। ভারতের সঙ্গে আমরা ছাড়া এই ইস্যুটা মানবিক হলেও, অধিকারের বিষয় হলেও, এটি রাজনীতির চোরাবালিতে আমরা বারবার নিয়ে গেছি। আমাদের এখানে ভারতের সাথে চোখে চোখ রেখে অধিকারের জায়গা, বার্গেনিং এর জায়গাটা সবসময় একরকমের হয়নি। আমাদের এখানে ভারতের পাটের বাজারকে সম্প্রসারিত করার জন্য 2001 সালের পরে আপনি আদমজি পাটকল বন্ধ করে দিয়েছেন। আপনাকে এটা মনে রাখতে হবে। এবারের আন্দোলনের ব্যাপ্তিটা বেশি কেন? ব্যাপ্তিটা এই কারণে বেশি, বিএনপির মতো একটা বিরাট রাজনৈতিক দল সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। কেউ যদি কিছু করে, আমি সেটিকে স্বীকার করতে হবে। তিস্তা নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের, আপনি যদি ইন্টারনেট সার্চ দেন, তাদের অসংখ্য কর্মসূচি পাবেন। তারা প্রায় প্রতি বছরই এটি নিয়ে, কিন্তু বাসদ যেহেতু জাতীয়ভাবে অতটা প্রভাবশালী দল না, সেই কারণে আলোচনাটা আসেনি। বিএনপি আন্দোলনে কেন এলো? বিএনপি আন্দোলনের যে এসেছে, আমি এটাকে ইতিবাচক মনে করি। এই সময়কালে বেশ আলোচিত হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচন চায়, বিএনপি শুধু নির্বাচন চায়। সেই জায়গাটায় বিএনপি সরাসরি নিজে যুক্ত না হয়ে এই ধরনের একটা আন্দোলনের ভেতর থেকে সম্ভবত সে একটা মেসেজ দিতে চাচ্ছে যে আমি শুধু নির্বাচন না, নির্বাচনের বাইরে জনমানুষের যে সমস্যাগুলো আছে তার সাথেও আমি নিজেকে, সেই আন্দোলনগুলোতে আমি পার্টিসিপেট করছি। এক। দ্বিতীয়ত, ওই অঞ্চলে তার সাংগঠনিক কার্যক্রম আরো বিস্তৃত করার জন্য,
এবং নেতা কর্মীদেরকে এই ধরনের জনমুখী ইস্যুগুলোর সঙ্গে যুক্ত করার জন্য এটি একটি সুযোগ। আবার এটাও সত্যি যে বিএনপি কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায়ও ছিল। 1977 সালে জিয়াউর রহমান সাহেব একটা চুক্তি করেছিলেন 2 বছরের জন্য, কিন্তু আমরা যেটা দেখেছি তার কন্টিনিউশনটা থাকেনি। ভারত কি আমাদেরকে এই জায়গাটায় সুবিধা দিবে কিনা? আমি একটু আসবো, আমাদের সহকর্মী আছেন তিস্তাপাড়ে সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম একটু শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের, আপনি সারাদিনই সেখানে আছেন, কর্মসূচির সঙ্গে ছিলেন। একটু আপনার ওখানে সাধারণ মানুষ যারা দীর্ঘদিনের ভুক্তভোগী এখানে এখনো যদিও আশাবাদী, অনেকের আশা ফিকে হয়ে গেছে, একটু তারা কি বলছেন, তারা কতটা আশাবাদী এখন এই অন্তর্বর্তী সরকারের সময়ে, তাদের কথা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। প্লাবন, আপনি যেমনটা বলছিলেন যে আসলে মানুষ দীর্ঘদিন থেকে আশাহত হয়েছে, বিশেষ করে গত 15 বছর যে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল, এবং সেই সময়ে কিন্তু মানুষ এই বিশেষ করে তিস্তাপাড়ের মানুষরা কিন্তু খুবই বঞ্চিত হয়েছিল। কিন্তু এখন নতুন করে একটি মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে, বিশেষ করে এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু মানুষের মধ্যে একটি আশা জাগাতে পেরেছেন। আমি লক্ষ্য করেছি গতকাল রাত থেকেই কিন্তু এই তিস্তাপাড়ের 11টি পয়েন্টে কিন্তু হাজার হাজার নারী পুরুষ তারা কিন্তু রাত যাপন করেছে, এবং স্বতঃস্ফূর্তভাবে আজকে যে যতগুলো প্রোগ্রাম ছিল, গণজমায়েত, সমাবেশ, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেকটি কর্মসূচিতে কিন্তু মানুষের উপস্থিতি ছিল উৎসব মুখর। এবং সাধারণ মানুষ কিন্তু বলছেন তারা আগামী দিনে এখানকার যারা নেতৃত্বে রয়েছেন এই তিস্তা নদী রক্ষা আন্দোলন, তাদের মাধ্যমেই আগামী দিনে তিস্তার পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করতে চায় এবং তিস্তার যে মহাপরিকল্পনা সেটি তারা বাস্তবায়ন করতে চায়। তা আমরা এই আন্দোলনটি নিয়ে কথা বলতে চাই। এই আন্দোলনের আহ্বায়ক আসাদুল হাবিব দুলু, যিনি এই আন্দোলনটি সংগঠিত করেছেন। জনাব আসাদুল হাবিব দুলু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউজ 24 টক শোতে। আপনি তো এই যে আন্দোলনটি আজকে যেটি শুরু করলেন, আমি দেখেছি যে ব্যতিক্রমী বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, পালা গান ছিল, ভাওয়াইয়া গান ছিল, সমাবেশ ছিল, গণজমায়েত ছিল। এই আন্দোলনের আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য তো আপনি জানেন যে তিস্তা পাড়ের 2 কোটি মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। তিস্তা একসময় বহমান ছিল, প্রমত্ত তিস্তা ছিল, পানির কলকলে মুখরিত ছিল এবং এই এলাকাটা সমৃদ্ধশালী এলাকা ছিল। ভারতের বৈষম্যের কারণে, একতরফা পানি আমাদেরকে না দেওয়ার কারণে এটি এখন শুষ্ক মরুভূমিতে পরিণত হয়েছে এবং হাজার হাজার না লক্ষ পরিবার এখান থেকে ভূমিহীন হয়েছে, ছিন্নমূল হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ নানান ধরনের আন্দোলন করেছে, কিন্তু পতিত সরকার সেই আন্দোলনে কর্ণপাত করেনি, মোদী সরকারের সঙ্গে পানি চুক্তিও করতে পারেনি। এবং নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই এলাকার মানুষের প্রতি ওই সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। এখন একটি মুক্ত বাংলাদেশ, জুলাই বিপ্লবের পরে আমরা এখন কথা বলতে পারছি, আমরা দাবি উচ্চারণ করতেছি যে তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। এবং পাশাপাশি যে মহাপরিকল্পনার কথা আমরা শুনেছি, বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন 2016 সালে একটা সমীক্ষা করেছিলেন, ওনারা একটা নকশাও তৈরি করেছিলেন। সেই নকশায় বলা হয়েছিল যে এই তিস্তা পাড়ের 2 ধারটাকে কমিয়ে নিয়ে আসবেন, তারা গাইডমান দিয়ে দিবেন, রাস্তা প্রশস্ত তৈরি করবেন, এখানে অর্থনৈতিক জোন করবেন, হাউজিং করবেন, স্যাটেলাইট শহর করবেন, পর্যটন নগরী হিসাবে তৈরি করতে চান। তা আমরা সেটাই চাই যে তিস্তার যেমন পানি এক দাবি আমাদের, পাশাপাশি আমরা চাচ্ছি যে তিস্তা নদীটাকে সংস্কার করা হোক এবং এই এলাকার দীর্ঘদিনের মানুষের যে বঞ্চিত মানুষের যে দাবি ছিল সেটাকে পূরণ করা হোক, এটাই আমাদের লক্ষ্য। সেই আলোকে আমরা 48 ঘন্টা একটি জনতার সমাবেশের আহ্বান জানিয়েছি। আপনি জানেন যে 11টি স্থানে 5টি জেলার মানুষ আজকে সকাল থেকে অবস্থান নিয়েছে তিস্তা চড়ে। এখনও রাত অবধি তারা অবস্থান করেছেন, সারা রাত এখানে থাকবেন, আগামীকালও থাকবেন, আগামীকাল রাতও এখানে থাকবেন। এখানে ইতিমধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন, তারা বক্তব্য রেখেছেন, আমাদের মহাসচিব বক্তব্য রেখেছেন, অন্য অন্য সমমনা রাজনৈতিক দলরা বক্তব্য রেখেছেন, কৃষকরা বক্তব্য রেখেছেন। এখানে জারি গান, পালা গান, কুষাণ গান, নাটক হচ্ছে, যেগুলো তিস্তা পাড়ের করুণ কাহিনী নিয়ে রচিত হয়েছে। এবং তিস্তা পাড়ের যে বিলুপ্ত খেলাধুলা যেগুলো আমাদের মধ্যে হারিয়ে গেছে, ঠুস খেলা, দাড়িয়াবান্ধা, হাডুডু খেলা, চকরচল খেলা, চেঙ্গু প্যান্টি, এগুলো লোকে খেলছে, এগুলো আমরা ফিরিয়ে আনতে চাই। সব মিলে আমরা চাচ্ছি যে এই তিস্তা পাড়ের মানুষ জেগে উঠেছে একটি নতুন স্লোগানে, জাগো বাহে তিস্তার বাঁচাই।
আজকে যে একটা সমাবেশ হয়েছে, এখানে বিএনপি মহাসচিব এসেছিলেন। তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারত যদি বন্ধুত্ব চায় তাহলে তিস্তার পানি ন্যায্য হিস্সা দিতে হবে। তো আপনাদের যে আন্দোলন, আপনারাও বলেছেন যে যদি দাবি আদায় না হয় আপনাদের আন্দোলন চলতেই থাকবে। তো সামনের দিনে আপনারা আরো কি ধরনের কর্মসূচি নিয়ে আসবেন এই দাবি আদায়ের জন্য? আমরা এটা বলেছি যে কোনো দাবি কোনোদিন আন্দোলন ছাড়া বাস্তবায়িত হয়নি। আমরা শুরু করেছি, আমরা সরকারকে বলতে চাই যে সরকার ভারতের সঙ্গে আলোচনার সাপেক্ষে আমাদের পানির ব্যবস্থা করে দিবে এবং তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করবে। সেটা যতদিন বাস্তবায়ন হবে না আমরা পর্যায়ক্রমে কর্মসূচি দিতেই থাকব। যতদিন আমাদের দাবি মানা হবে না আমরা রাজপথে থাকব, চরে থাকব, নদীতে থাকব এবং সর্বত্র আমরা বিচরণ করব। আসাদুল হাবিব দুলু, আমার একটা প্রশ্ন ছিল, যদি নিশ্চয়ই প্লাবন, আপনি যেমনটা শুনলেন আসাদুল হাবিব দুলু একটা কিন্তু প্রশ্ন একটু স্পষ্ট রাখতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে ধরেন বিএনপি তো এখন ক্ষমতার বাইরে, ক্ষমতায় গেলে বিএনপির এই অবস্থান থাকবে কিনা যদি একটু আপনার মাধ্যমে আসাদুল হাবিব দুলুর কাছে জানতে চাই। জনাব আসাদুল হাবিব দুলু, আমাদের সহকর্মী জানতে চেয়েছেন, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, আপনারা আন্দোলন করছেন, বিএনপি যদি ক্ষমতায় যায় তখন আপনাদের এই আন্দোলনটা থাকবে কিনা বা আপনাদের দাবিটা থাকবে কিনা? না, দাবি তো থাকবেই। আমরা আশা করি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই এলাকার দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য, বিশেষ করে বিএনপির তো জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের দুঃখ দুর্দশা সবসময় আমরা সাড়া দিয়েছি। আমাদের প্রিয় মহাসচিব আজকে বক্তব্য রেখেছেন, আগামীকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। ওনারা যেহেতু এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছেন তাহলে আমরা আশাবাদী হয়ে উঠেছি যে বিএনপি ক্ষমতা আসলে অবশ্যই এই প্রকল্প বাস্তবায়ন হবেই। প্লাবন শুনছিলেন, এই আন্দোলনের যিনি আহ্বায়ক আসাদুল হাবিব দুলু, তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কিন্তু তাদের এই যে আন্দোলন, তাদের যে দাবি, সেইটি কিন্তু তাদের থাকবে এবং যতদিন পর্যন্ত এই তিস্তার পানির মানুষের সমস্যাটি সমাধান না হয় ততদিন কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং আপনাকে আমি জানিয়ে রাখি, আজকে কিন্তু রাত 2টো পর্যন্ত এখানে কর্মসূচি চলবে, বিভিন্ন নাটক হচ্ছে এবং গান হচ্ছে এবং প্রত্যেকটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তিস্তাপাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এবং তাদের যে ন্যায্য দাবি সেটি কিন্তু বিশ্ববাসীর কাছে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার তাদের কাছে কিন্তু স্পষ্ট করে বলা হচ্ছে এবং যে বার্তা দেওয়া হচ্ছে, যদি আগামী দিন এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা না নেওয়া হয় তাহলে কিন্তু তিস্তাপাড়ের যে 5টি জেলার মানুষ তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং দাবি আদায়ের জন্য আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করবে। এই ছিল আমার কাছে এখানকার থেকে সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে এই রাতে তিস্তাপাড় থেকে যোগ দেওয়ার জন্য। আব্দুল আল মামুন, নিশ্চয়ই শুনছিলেন আপনি পুরো বক্তব্য। ওখান থেকে আমরা যুক্ত হয়েছিলাম আসাদুল হাবিব দুলু, যার নেতৃত্বে সমাবেশ আসলে অনুষ্ঠিত হচ্ছে পুরো তিস্তাপাড়ে। আমি একটু জানতে চাই, বিএনপিকে প্রশংসা করছিলেন শরীফুজ্জামান শরীফ, একটা প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এখন যে বিএনপির অবস্থান, কঠোর অবস্থানই, বেশ শক্ত অবস্থান, যে এটি আসলে বাস্তবায়িত করতে হবে, ক্ষমতায় গেলে নেগোসিয়েশনের জায়গাটাই এই শক্ত অবস্থানটা থাকবে কিনা তিনি আশ্বস্ত করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেহেতু এটার সঙ্গে ওতপ্রোতভাবে আছেন, বিএনপি ক্ষমতা গেলে এটা আসলে বাস্তবায়িত হবে। কতটা আশাবাদী আপনি? আজকে আসলে আমি সকালে যখন সেমিনারটি করি ওখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন, আমার সঙ্গে ওনার ব্যক্তিগতভাবে কথা হচ্ছিল এবং আসাদুল্লাহ দুলুর সাথে সারাদিনই আমার কয়েকবার কথা হয়েছে এগুলো নিয়ে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে। শরীফ একটা জিনিস এখানে টাচ করলেন, আমি ওইটা একটু ইলাবোরেট করলে আপনার দর্শকদের জন্য সুবিধা হবে। আমাদেরকে বুঝতে হবে যে উত্তরবঙ্গে বিএনপির যে সাংগঠনিক অবস্থা এবং একই সাথে তাদের যে ভোটের পরিমাণ, এটা কিন্তু খুব আশাব্যঞ্জক অতীতে ছিল না। নির্দিষ্ট কয়েকটি আসন বা দিনাজপুরের কিছু আসন, পঞ্চগড়ের কিছু আসন, এইটা একটা বিএনপির জন্য সুযোগ। শরীফ ভাই যেটা বললেন যে নেতাকর্মীদের চাঙ্গা করা, সেটা তো একটি দিক, বাট এই যে উত্তরবঙ্গে বিএনপির আসন নিশ্চিত করার জন্য এটি মূল এজেন্ডা হবে, এটা সাধারণ মানুষ বুঝতে পারে এবং সেটি বিএনপি করছে। এবং এটি করার শুদ্ধ করলে হবে না, এই ইলেকশনের পর যে সাস্টেইন করতে হয়, বিএনপি 5টি জেলায় খুব ভালো ফলাফল করতে পারবে যদি তিস্তার পানির হিস্সা আদায় করতে পারে এবং একই সাথে যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। তো এই কথাগুলো আসলে অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে সারাদিন হয়েছে এবং আমিও যেহেতু রংপুরের সন্তান, আমিও মনে করি যে বিএনপির যে সাংগঠনিক অবস্থা শুধু সেটি নয়, বিএনপির যে ভোট সেটিও কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানি যদি ইন্ডিয়ার কাছ থেকে আদায় করা যায় সেটি বিএনপিকে এই অঞ্চলে তাদের রাজনীতিকে শক্তিশালী করবে। এই জন্য আমি মনে করি যে কোনটি আগে কোনটি পরে হবে জানি না, বাট আমি এটি দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনা আসলে বাস্তবায়িত হবে যদি বিএনপি ক্ষমতায় আসে।
জি, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে সর্বজন শরীফ আপনার কাছে ফিরবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি চলছে রংপুরে তিস্তা পাড়ে, আমরা সে বিষয়ে নিয়ে কথা বলছিলাম। সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, আছেন ডক্টর আব্দুল আল মামুন। শরীফুজ্জামান শরীফ, আমরা যে ধরেন একরকম নতজানব বাস্তবতায় বাংলাদেশ ছিল এতদিন, এখন বেশ স্ট্রং একটা ফোর্স দাঁড়িয়েছে, ভারত সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে। আমরা যে এই যে নেগোশিয়েটটা করতে পারলাম না তিস্তার জায়গাটি, আরও বেশ কিছু জায়গায় সীমান্ত এখন হত্যার মতো ঘটনা ঘটছে, এটি কি আমাদের ধরেন নিজেদের যে রাজনৈতিক কোন্দল, নিজেদের যে গণতন্ত্রের যে ভঙ্গুর বাস্তবতা, এই কারণে কি আমরা শক্তভাবে কথা বলতে পারিনি বা নেগোশিয়েট ঠিকঠাক করতে পারিনি, নাকি আমাদের দেশে নেগোশিয়েটারেরই ঠিকঠাক মতো অভাব? ধন্যবাদ। কতগুলো জায়গায় আপনার বাস্তবতাকে অনুধাবন করতে হবে। আপনার খেয়াল আছে গত কয়েকদিন আগে সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল আদানির কাছ থেকে যে বিদ্যুৎটা আমরা গ্রহণ কিনতাম, হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিল যে অর্ধেক বিদ্যুৎ আমরা কিনব। কিন্তু গত কয়েকদিন আগে তারা বলেছে তারা আদানির পুরো বিদ্যুৎটা আমাকে কিনতে হবে। কেন? আমি এই পরিস্থিতির শিকার, আমি কিনতে বাধ্য। কারণ হচ্ছে যে সামনের রোজা এবং শুষ্ক মৌসুম, যদি আদানির বাকি বিদ্যুৎটা আমার এখানে না আনে, তারপরেও আমার প্রায় 1500 মেগাওয়াট আমার লোড শেডিং করতে হবে। সুতরাং কখনো কখনো সরকার বা সরকারগুলো পরিস্থিতির কারণে করতে বাধ্য হয়। আমরা ভারতের সাথে পানি ইস্যুতে আলোচনার মধ্যে একটা ইম্পর্টেন্ট জায়গাটা আমরা মিস করে যাই। আমি আপনাকে বলতে পারি এবং আমি আমার অবজারভেশনটা বলতে পারি, মমতা ব্যানার্জি কখনোই বাংলাদেশের সাথে পানি ইস্যুর সমস্যার সমাধান করতে দেবে না। কারণ এর সাথে তার সম্পর্ক, তার রাজনীতি, তার ক্ষমতা জড়িত। আমরা অনেক সময় ভুলে যাই, আজকে যদি পশ্চিমবঙ্গে বামপন্থীরা পাওয়ারে থাকতো, আমি উদাহরণ দিয়ে আপনাকে বলছি, বাংলাদেশের সাথে এই জায়গাগুলোতে অনেকগুলো জায়গায় আপনি এই সমস্যাগুলোর সমাধান হতো। কেন? কারণ হতো দৃষ্টিভঙ্গি। আমাদের অনেকেরই মনে নাই 96 সালে যখন গঙ্গার 30 বছরে যে পানি চুক্তি হয়, তখন ভারতের ক্ষমতায় এইচ.ডি. দেবগৌড়ার সরকার, ভারতের ইতিহাসের সব থেকে দুর্বল একটা সরকার, এবং বামপন্থীদের সমর্থন নিয়ে সেই সরকারটা ক্ষমতায় ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত, সিপিআই এর জেনারেল সেক্রেটারি। পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায়, জ্যোতি বসুকে জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনারা এই যে চুক্তিটা করার জন্য এগোচ্ছেন, আপনি এখনো বিবিসিতে এই প্রতিবেদনটা আছে, বিস্তৃত একটা প্রতিবেদন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই যে চুক্তি করতে এগোচ্ছেন, এতে তো বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের উপকার হবে, আমাদের ক্ষতি হবে। তিনি পরিষ্কার করে বলেছিলেন যে হ্যাঁ, এই জায়গাটায় যদি চুক্তিটা করি বা পানিটা তাদেরকে দেই, আমার হলদিয়া বন্দর বিপদের মুখে পড়বে। কিন্তু আমি আমার প্রতিবেশীর পাওনাকে আমি অস্বীকার করতে পারি না, তার অধিকারকে অস্বীকার করতে পারি না। আমি স্পষ্ট করে আবার বলি, আজকে যদি সেখানে তারা যদি পাওয়ারে থাকতো, এই জায়গাটায় অনেকগুলো বাংলাদেশের যে ন্যায্যতা, সেই ন্যায্যতার প্রতি যে সমর্থনটা আসতো, সেই সমর্থনটা পাচ্ছে না। কিন্তু এই যে এখন এই যে তিস্তার জায়গাটা বিশেষ করে যেহেতু এটা বহুল আলোচিত বিষয়, এই জায়গাটাই ভারত যে অনুধাবন করছে না, সেটিকে আমাদের মানে দুর্বলতাটা কোথায়? আমাদের দুর্বলতার জায়গাটা, আপনি তো এই জায়গাটা নিয়ে যতটা নতজানু থেকেছেন, জি, আগের যে সরকারটা ছিল, 15 বছরের যে সরকারটা ছিল, তাদের ভারতের স্বার্থ রক্ষার ক্ষেত্রে অনেক উদাহরণ আছে। আমরা তাদের কাছ থেকে অনেকগুলো উদাহরণের একটা উদাহরণ আমি আপনাকে দিই। আমরা তাদের কাছ থেকে, ভারতের কাছ থেকে প্রায় 1,500 কোটি টাকা ঋণ নিয়ে আমরা একটা সড়ক করছি, চট্টগ্রাম পোর্ট থেকে খাগড়াছড়ির ভেতর থেকে কলকাতা পর্যন্ত, কলকাতার কাছাকাছি, এবং এটি ভারতের ঠিকাদার, তাদের উপকরণ সবগুলো ব্যবহার করব। কেন করা হচ্ছে একেবারে চট্টগ্রাম বন্দর থেকে 4 ঘন্টার মধ্যে পণ্য যাতে সেখানে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটি তার কোনো গ্রান্ট না, এটি কিন্তু ঋণ। আমি ভারতের কাছ থেকে ঋণটা নিচ্ছি। কারা করেছিল? আওয়ামী লীগ সরকার করেছিল। একই সাথে আপনাকে আমি এটাও মনে করিয়ে দিতে চাই, আমাদের যে এটা ভারত পাচ্ছে কেন? ভারত পাচ্ছে, আমাদের এখানে রাজনীতিতে তার প্রভাব বিস্তার করার একটা সুযোগ আছে। আমাদের এখানে, শুধু আমাদের এখানে না, আমাদের এই রিজিয়নে সে একটা বড় ভাই সুলভ আচরণ, দাদা সুলভ আচরণ, এবং আমাদের পলিটিশিয়ানরাও কিন্তু কখনো কখনো পাওয়ারের বাইরে থাকলে যে ধরনের বিপ্লবীপনা দেখান, ক্ষমতায় যাওয়ার পর সেই বিপ্লবীপনাটা অনেক ক্ষেত্রেই ভুলে যান, এবং জনগণের স্বার্থের থেকে, রাষ্ট্রের স্বার্থের থেকে তার যে ক্ষমতা, তার যে গদি, এটা তার কাছে
প্রায়োরিটির জায়গাটা এটা সামনে চলে আসে, সেই কারণে অনেক ধন্যবাদ, অনেক বক্তব্য একেবারে পরিষ্কার। আব্দুল আল মামুন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমরা আব্দুল আল মামুনকে নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে পাবো। সরোজমান শরীফ, যেটি আপনি বলছিলেন, তাহলে এখন যে বাস্তবতার মধ্যে দেশ আছে, আমরা যে বাস্তবতার মধ্যে আছি, নতুন যে সরকার আসবে, সেই সরকার আসলে কতটা নেগোশিয়েট করতে পারবে ভারত? একটা জায়গায় দেখা যাচ্ছে যে বর্তমান যে সরকার আছে, নাকি দিস ইজ দ্য বেস্ট টাইম এই অন্তর্বর্তী সরকারের সময়? আপনি এই যে স্বল্প সময়ের মধ্যে এবং একটা অনির্বাচিত সরকারের সাথে এত বড় একটা প্রতিবেশী, তারা তাদের আয়তন, তার ইকোনমি, অনেকগুলো জায়গা থেকে তো সে আমার আগানো। সুতরাং এই জায়গাটা, এবং আপনি খেয়াল করছেন যে এর আগে কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচিত সরকার আসার পরে আমরা আমাদের পারস্পরিক সম্পর্কের জায়গাগুলো, আমাদের এই যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। গতকাল না আজকে আমাদের জয়শঙ্কর এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা গতকালকে যে তাদের যে কথার টোনটা, সেটা হচ্ছে যে তারা একটা মিনিমাম রিলেশন রাখবে, কিন্তু এটিকে কন্টিনিউ করার ক্ষেত্রে, এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা নির্বাচিত সরকার পর্যন্ত অপেক্ষা করবে। তবে এই সময়কালে একটা ইতিবাচক দিক দেখা যাচ্ছে যে সরকার অনেকগুলো জায়গায় আত্মমর্যাদার যে জায়গাটা, আমার যে অধিকারের জায়গাটা, চোখে চোখ রেখে কথা বলছে। এই কথা বলার ভেতর থেকে আবার একই সাথে আমাদের এখানে ভারত বিরোধী যে রাজনীতিটা, এটিকে ক্যাশ করার জন্য কিন্তু একটা চেষ্টা আছে। আমি মনে করি যে আমার অধিকারের জায়গাটা যেমনিভাবে আমি সব থেকে গুরুত্ব দিব, এখন যেটা আপনি দেখছেন সীমান্তে হত্যাকাণ্ড, সাধারণ মানুষ এগিয়ে আসছে, তারা বিএসএফকে তাড়া করছে এবং কোন কোন প্রতিবাদের মুখে তাদের কতগুলো অ্যাকশন থেকে তারা দূরে সরে যাচ্ছে। আমি এটাকে ইতিবাচকভাবে দেখি, কিন্তু আপনাকে আমি মনে করিয়ে দিব যে এই সেন্টিমেন্টকে ক্যাশ করে এক্সট্রিম যে পলিটিক্সটা ওপার এবং এপার আছে, এই উগ্রবাদীদের পলিটিক্সটা যাতে মাথা চাড়া দিয়ে না ওঠে, আমার আত্মমর্যাদার জায়গায় বড় ভাই বলে, প্রতিবেশী বলে আমি তার সাথে কোনো ধরনের আপোষে যাব না। একই সঙ্গে সেখানেও যে চক্রটি বাংলাদেশ বিরোধী নানা রকমের তৎপরতার সাথে যুক্ত হয়ে সেটিকে আগামী রাজ্যসভার নির্বাচনে ক্যাশ করতে চাইছে, বিজেপির শুভেন্দু অধিকারীর কথায় প্রায় আমরা দেখতে পাচ্ছি। দুই পারের সুযোগ সন্ধানীদের অনেকেই আছে। আমি ডক্টর ইউনূস গতকালকেও যে সহযোগিতা সংহতির কথা বলেছেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে করি যে ওই যে অটল বিহারী বাজপেয়ীর যে কথা, তুমি বন্ধু পরিবর্তন করতে পারো কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারো না, এটা যেমন আমাকেও মনে রাখতে হবে, তাদেরকেও মনে রাখতে হবে। ভারতকে মনে রাখছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আনমনি খুব কঠিন ভাষায় বলেছেন যে যদি বন্ধুত্ব ভারত চাই, তাহলে পানির হিস্সা এবং বুঝিয়ে দিতে হবে, একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন? ভারতের সাথে বন্ধু বলি, প্রতিবেশী তো বটেই না, আপনি তার সঙ্গে অনবরত সারাদিন যুদ্ধ করেও টিকে থাকতে পারবেন না। আমার অনেকগুলো কারণে তার সাথে, আপনার বাড়ির পাশে যতই দরিদ্র একজন মানুষ থাকুক, আপনার তার সাথে একটা আন্তঃসম্পর্ক রেখে চলতে হবে। ভারতের সাথে আপনি যুদ্ধ করে এখানে টিকে থাকতে পারবেন না। যুদ্ধ বলতে আমি হচ্ছে যে কথার লড়াই, এটি আমাদের প্রয়োজনও নেই এবং আমাদেরকে সহযোগিতাও করবে না। কিন্তু আমি আমার স্বার্থে, আমি আমার জনগণের স্বার্থে তার যে বড় ভাই সুলভ আচরণ যদি করে, সেটিকে আমি কোনোভাবে ছাড় দেব না। চোখে চোখ রেখে কথা বলবো, আমার অধিকারের কথা বলবো। একই সঙ্গে এই জায়গাগুলোতে পরস্পরের বিরুদ্ধে অশুভ শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমাদের এই যে অধিকার আদায়ের ক্ষেত্রে যে টাগটা হবে, যে যুদ্ধটা হবে, এটিকে যাতে ক্যাশ করে অশুভ শক্তি, ওই যেটা আমি আপনাকে বললাম, শুভেন্দু অধিকারী সেখান থেকে যে কথাগুলো বলছে যে আমাদেরকে পাওয়ারে বসালে আমরা বাংলাদেশকে হ্যান ত্যান করবো, আসলে ব্যাপারটা সেটা না। আমাদের দুই দেশের, শুধু দুই দেশ না, পৃথিবীর সব জায়গায় এই ধরনের ইস্যুগুলোকে একটা অশুভ শক্তি আছে, তারা জনগণের স্বার্থের বাইরে গিয়ে জনগণের স্বার্থকে ঢাল হিসাবে ব্যবহার করে সংকীর্ণ রাজনৈতিক কাজে ইমোশনালিটি ব্যবহার করে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, সরকার যে দৃঢ়তা দেখাচ্ছে সেই দৃঢ়তা আমাদের থাকবে। আমাদের যে ন্যায্য পাওনা, আমাদের যে অধিকার, সে অধিকারের সাথে কোনো রকমের আপোষ করবে না, যেটি এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি। আর যদি এইগুলোকে ব্যবহার করে অশুভ শক্তি যদি মাথা দাঁড়িয়ে তুলে সম্পর্কগুলোকে জটিল করতে চায়, সরকারেরও দায়িত্ব হচ্ছে সেই জায়গাটাকে ইন্টারফেয়ার করা। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি।
দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সে খুব অল্প সময়ের জন্য। আশা করি আপনাদের সঙ্গে আবারও স্বাগত আরআরএম স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম তিস্তার ন্যায্য হিস্সা নিয়ে, পানির ন্যায্য হিস্সা নিয়ে। আমাদের সঙ্গে আছেন শরীফুজ্জামান শরীফ, যুগ্ম আহ্বায়ক হাওড় অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম, সিপিপি নেতা। শরীফুজ্জামান শরীফ, ধরেন মানে ভারত পানি দিল না, এখন ভারতের মনোভাবের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখছেন? এই যে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন, ফ্যাসিস্টের পতন এবং যে ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে বিভিন্ন কারণে, আগের নানা কারণে, সেই জায়গাটায় ভারতের মধ্যে কোনো রকম রিয়েলাইজেশন দেখছেন, যার কারণে আমরা আশাবাদী হয়ে উঠছি যে আমি ভারতের মধ্যে কোনো পরিবর্তন দেখছি না। বরং তাহলে আশাবাদী হওয়ার কি কারণ? বরং আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত শেখ হাসিনার চলে যাওয়া আওয়ামী লীগের অবসানকে ভারত তার নিজের শাসনের অবসান হিসাবে দেখছে এবং সে অনবরত চেষ্টা করছে আওয়ামী লীগকে এখানে নানাভাবে পুনর্বাসন করার জন্য, আওয়ামী লীগের সহযোগিতা করার জন্য। আওয়ামী লীগের জায়গা থেকেও যে আত্ম উপলব্ধির যে জায়গাটা, এটা কি ভারত না বিজেপি? শেখ হাসিনা ইস্যুতে ভারতের সবাই একমত। সংসদে যে আলোচনাটা হয়েছে এবং আমি আমাদের যে সোর্সগুলোর যে ইনফরমেশন বলছে তাতে মোটামুটি প্রায় ভারতের সব রাজনৈতিক দল এই জায়গাটায়, ইনক্লুডিং কংগ্রেস, এবং তাকে এখানে রাখার ক্ষেত্রে কংগ্রেসের একটা বড় রকমের সাপোর্ট আছে এবং কংগ্রেস মনে করে যে তাকে এই ধরনের একটা স্পেস দেওয়া দরকার। আমাদের এখানে টুটকা ফাটকা কতগুলো নিউজ আসছে যে এইটা সেটা, তো আমি যতটুকু শুনেছি যে এগুলো আসলে ভারতের পলিটিক্সে বা সেখানকার যে সমস্ত নিউজগুলো তাদের ওই জায়গায় খুব একটা মার্কেট পাচ্ছে না, যেটা আমাদের এখানে আমরা নিয়ে হইচই করি। এখন পর্যন্ত ভারত মনে করছে যে বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন পাওয়ারে ছিল তার স্বার্থটা যেভাবে রক্ষিত হয়েছে, আওয়ামী লীগ নিজের নাক কেটে ভারতকে যে সুবিধাটা দিয়েছে সেই সুবিধাটা সে আপাতত পাচ্ছে না। সেই মানে আওয়ামী লীগের মধ্যেও সেই সম্ভাবনা দেখছে এখনো পরিবর্তনের জায়গায়। আওয়ামী লীগ যে নিঃশর্ত আত্মসমর্পণ করেছে, আমি এই যে কয়েকদিন আগে ওয়াশিংটনের যে বিষয়টি আলোচনা এসেছে, আমি অনেকগুলো জায়গায় অনেকের আলোচনা শুনেছি। আমি গতকালকে একটি জায়গায় বলেছি যে আমরা বেসিক একটা জায়গা থেকে সরে গিয়েছি, সেটা হলো যে ওয়াশিংটনে বসে বাংলাদেশকে দেখবে এটি ভাগাভাগি হয়ে যাচ্ছে, একটা জাতির জন্য খুবই আত্মমর্যাদা হানিকর এবং একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে এই অধিকারটা ভারতেরও নেই, পাকিস্তানেরও নেই, নানা রকম ইন্টারপ্রিটেশন সেই জায়গাগুলোতে। এক দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই যে আওয়ামী লীগ, আপনার খেয়াল আছে আজ থেকে 1 বছর আগে তারা বারবার বলেছে, আমাদেরকে মনে করিয়ে দিয়েছে, যখন বাইডেন প্রশাসনের সমর্থনের কথা বলা হচ্ছিল যে এরা 7ম নৌবহর নিয়ে এসেছিল আমাদের মুক্তিযুদ্ধকে থামিয়ে দিতে, আওয়ামী লীগ কিন্তু সেটি বারবার বলেছে। অর্থাৎ 71-এ আমেরিকার যে আগ্রাসী যে চেহারাটা যে আওয়ামী লীগ মনে করিয়ে দিয়েছে, সেই আওয়ামী লীগ এখন তার নিজের জীবন রক্ষার জন্য সেই আমেরিকার চোখের দিকে তাকিয়ে আছে, তার দয়ার দিকে তাকিয়ে আছে। একটা রাজনৈতিক দলের এর থেকে দুঃখের, এর থেকে মানে আত্মগ্লানির আর কিছু হতে পারে না, কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে সেই অনুশোচনা বোধটা এখন পর্যন্ত নেই। তাহলে ধরেন ভারতের অবস্থান যদি পরিবর্তন না হয়, ভারতের মধ্যে যদি রিয়েলাইজেশন না আসে আওয়ামী লীগের বাস্তবতা নিয়ে, তিস্তা নিয়ে আপনি আশাবাদী হচ্ছেন কেন? আমি তিস্তা নিয়ে কিন্তু কখনোই আশাবাদী হইনি। আমি বলেছি যেটি আমার অধিকার, আমাকে অনবরত বলে যেতে হবে। বাংলাদেশের রাজনীতিতে যারা ছিলেন বা যারা আছেন, নতুন কোনো শক্তি তো এখন পর্যন্ত আসেনি। 55 বছর 54 বছর যারা এখানে পাওয়ারে ছিলেন তারাই তো ঘুরে ফিরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা আমরা অনুধাবন করি না, আমরা ইতিহাসটা ভুলে যাই যে এরা যে ক্ষমতায় ছিল আসলে কি ভারতের সাথে এই জায়গাটায় দৃশ্যমান দৃঢ়তা নিয়ে কি তারা বার্গেনিংটা করেছে? যতটুকু করেছে তার থেকে বেশি করেছে এই বিষয়টিকে অনেক ধন্যবাদ দিতে হচ্ছে দুই পারে রাজনীতি করার জন্য বেশি সময়টা। আমরা আশা করি যে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার ভারতের সঙ্গে ঠিকঠাক নেগোশিয়েট করবে, যার মাধ্যমে উত্তরের জনপদে স্বস্তি ফিরবে তিস্তা চুক্তির মাধ্যমে। অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন।